আচ্ছা, কৃষি জগতে এমন একটা পার্টনারশিপের কথা ভাবুন তো, যেটা এতটাই নিখুঁত যে শুনলে অবাক হতে হয়। হ্যাঁ, আজ আমরা ঠিক সেরকমই একটা অসাধারণ মেলবন্ধন মানে সমন্বিত মাছ আর হাঁস চাষ নিয়ে কথা বলবো। ব্যাপারটা ঠিক এই রকমই। কি হবে যদি একটা সাধারণ হাঁসের পুকুরই একটা দারুণ ফুড ফ্যাক্টরিতে পরিণত হয়? মানে এমন একটা সিস্টেম যা নিজেই নিজেকে চালায়। চলুন আজ এই পদ্ধতির ভেতরে লুকিয়ে থাকা আসল সম্ভাবনাটা খুঁজে বের করি। তাহলে চলুন মূল আলোচনায় আসা যাক। কিভাবে এই হাঁস আর মাছের পার্টনারশিপটা কাজ করে, মানে এদের মধ্যেকার এই অসাধারণ বোঝাপড়াটা ঠিক কিভাবে গড়ে ওঠে, সেটাই এখন আমরা দেখব। তো এই পার্টনারশিপের দুটো দিক আছে। প্রথমে চলুন দেখি হাঁসেরা কিভাবে মাছদের সাহায্য করে, মানে এই দলের একজন সদস্য অন্যজনের জন্য কি করে। দেখুন কি দারুণ একটা ব্যাপার। হাঁসেরা পুকুরে যা যা করে তার প্রায় সবকিছুই মাছের উপকারে আসে। যেমন ধরুন ওদের বিষ্ঠা, এটা কিন্তু পুকুরের জন্য একেবারে প্রাকৃতিক সার, কোনো বাড়তি সারের খরচই নেই। আবার ওরা যখন সারাদিন সাঁতার কাটে তখন আপনা আপনি জলে অক্সিজেন মিশে যায়, মাছের জন্য যা খুব দরকার। এখানেই শেষ না, হাঁসদের জন্য যে খাবার দেওয়া হয় তার কিছুটা তো ওরা ছড়িয়ে ছিটিয়ে ফেলে, তাই না? সেই উচ্ছিষ্ট খাবারগুলো আবার মাছেরা খেয়ে নেয়। আর খাবার খুঁজতে গিয়ে ওরা যখন পুকুরে তলার মাটি ঘাটাঘাটি করে তখন মাটি থেকে পুষ্টি উপাদানগুলো জলে মিশে যায়। মানে পুরোটাই একটা প্যাকেজ ডিল। আচ্ছা, হাঁসেরা তো মাছের জন্য অনেক কিছুই করল, কিন্তু এই লেনদেনটা তো একতরফা নয়। এবার চলুন দেখি পুকুরটা হাঁসদের জন্য কি করে। ব্যাপারটা হলো, পুকুরটা হাঁসদের জন্য শুধু একটা থাকার জায়গাই নয়, এটা ওদের জন্য একটা সেফ জোন। এই পরিষ্কার পরিবেশে থাকার কারণে ওদের অনেক রোগ বা ইনফেকশন হয় না। ফলে ওদের বেঁচে থাকার হার প্রায় ৩.৫% বেড়ে যায়। শুধু তাই না, পুকুর থেকে ওরা নিজেদের জন্য কিছু প্রাকৃতিক খাবারও জুটিয়ে নিতে পারে। মানে হাঁসগুলো এখানে বেশ ভালোই থাকে। তো এতক্ষণ তো আমরা জানলাম যে এই সিস্টেমটা কেন এত দারুণ, কিন্তু প্রশ্ন হলো, একজন কৃষক যদি এটা করতে চান তাহলে শুরুটা করবেন কিভাবে? চলুন এবার সেই ব্যবহারিক দিকগুলো, মানে আসল প্লেবুকটা দেখে নেওয়া যাক। দেখুন, পুকুরে কিন্তু যা তা মাছ ছেড়ে দিলেই হবে না। এর একটা নির্দিষ্ট ফর্মুলা আছে যাতে পুকুরের প্রত্যেকটা স্তর ঠিকঠাক ব্যবহার হয়। যেমন মোট মাছের প্রায় ৪০% থাকবে কাতলা বা সিলভার কার্পের মতো মাছ, যারা জলের উপরের স্তরে খাবার খায়। আবার ধরুন ৩০% থাকবে মৃগেল বা কমন কার্প, যারা একদম তলার স্তরের খাবার খায়। মাঝের স্তরের জন্য থাকবে রুই মাছ প্রায় ২০%, আর বাকি ১০% হলো গ্রাস কার্প, যাদের কাজ হলো আগাছা খেয়ে পুকুরটাকে পরিষ্কার রাখা। বুঝতেই পারছেন, পুরো একটা ইকোসিস্টেম ম্যানেজমেন্ট। শুধু মাছ বাঁচলেই তো হবে না, সঠিক হাঁসের জাত বেছে নেওয়াটাও কিন্তু সমান জরুরি। যেমন ইন্ডিয়ান রানার জাতটা খুব কষ্টসহিষ্ণু, এই সিস্টেমের জন্য দারুণ। আবার যদি ডিম উৎপাদন মূল লক্ষ্য হয় তাহলে খাকি ক্যাম্বেল খুব ভালো অপশন। আমাদের দেশি জাতের মধ্যে সিলেট মেটে বা নাগেশ্বরীও বেশ ভালো। আর সংখ্যাটা, পুকুরকে ঠিকঠাক সার দেওয়ার জন্য প্রতি হেক্টর জলে মোটামুটি ২০০ থেকে ৩০০টা হাঁস রাখাই যথেষ্ট। এখন প্রশ্ন হল, হাঁসগুলোকে রাখা হবে কোথায়? এর জন্য মূলত দুটো জনপ্রিয় পদ্ধতি আছে। একটা হলো পুকুরের পাড়েরই একটা অংশ সুন্দর করে বেড়া দিয়ে ঘিরে দেওয়া, এতে হাঁসেরা নিজেদের ঘেরাও করা জায়গার মধ্যে থাকে, আবার মাছেরাও সেখানে আসতে পারে। এটাই সবচেয়ে বেশি প্রচলিত। আরেকটা উপায় হলো পুকুরের একদম কাছে একটা ঘর বানানো, তারপর সেই ঘর পরিষ্কার করার পর নোংরা জলটা একটা ড্রেনের মাধ্যমে সোজা পুকুরে ফেলা হয়। এতেও পুকুরটা প্রাকৃতিক সার পেয়ে যায়। ভাবছেন এত কিছু সামলানো হয়তো খুব ঝামেলার? একদমই না। এর প্রতিদিনের রুটিনটা কিন্তু খুবই সহজ। দিনের শুরুতেই প্রথম কাজ হলো হাঁসের ঘর থেকে ডিমগুলো সংগ্রহ করে নেওয়া, কারণ হাঁসেরা সাধারণত রাতেই ডিম পাড়ে। এরপর হাঁসগুলোকে সারাদিনের জন্য পুকুরে ছেড়ে দেওয়া হয়। ওরা সেখানে সাঁতার কাটবে, খাবে আর পুকুরকে সার দেবে। আর সবশেষে সকালে আর সন্ধ্যায় এই ২ বেলা ওদেরকে একটু বাড়তি খাবার দিতে হয়। ব্যাস এইটুকুই। তো এত সব খাটনির পর আসল লাভটা কি? মানে ফলাফলটা ঠিক কেমন দাঁড়ায়? চলুন এবার সেই দারুণ রেজাল্টগুলো একবার দেখে নেওয়া যায়। প্রথমে আসা যাক মাছের কথায়। এই পদ্ধতিতে ১ হেক্টর পুকুর থেকে বছরে প্রায় ৪,০০০ কেজি মাছ উৎপাদন করা সম্ভব। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ৪,০০০ কেজি। ভাবা যায় একটা সাধারণ পুকুর থেকে এত বিপুল পরিমাণে উৎপাদন। মাছের পর আসে ডিমের পালা। বছরে প্রায় ১৮,৫০০ ডিম। এটা কিন্তু খামারের জন্য একটা বিশাল বড় বাড়তি আয়। আর এখানেই কিন্তু গল্প শেষ হচ্ছে না। মাছ আর ডিম তো হলোই, এর সাথে বছরে প্রায় ৬০০ কেজি হাঁসের মাংসও পাওয়া যায়। মানে একই জায়গা থেকে তিনটে আয়ের উৎস। তো এই সংখ্যাগুলো তো সত্যিই অবাক করার মতো, কিন্তু এই সংখ্যাগুলো থেকেও বড় হলো এর পেছনের আইডিয়াটা।
এটা শুধু একটা পুকুর বা একটা খামার নয়, এর ভাবনাটা আসলে আরও অনেক গভীর। এই যে কথাটা দেখছেন, কম বিনিয়োগে উচ্চ মুনাফা, এটাই হলো এই পুরো সিস্টেমের মূল মন্ত্র। একবার ভেবে দেখুন, সার কেনার খরচ নেই, মাছের বাড়তি খাবারের খরচ অনেকটাই কম, এমনকি জলে অক্সিজেন দেওয়ার জন্য আলাদা কোনো ব্যবস্থা লাগছে না। সবকিছুই হাঁসেরা বিনামূল্যে করে দিচ্ছে, ফলে খরচ কমে যাচ্ছে আর লাভ ন্যাচারালি বেড়ে যাচ্ছে। তাহলে সব শেষে একটা বড় প্রশ্ন এসেই যায়, প্রকৃতির নিজের মধ্যেই তো এমন হাজারো পার্টনারশিপ লুকিয়ে আছে, তাই না? প্রকৃতির কাছ থেকে শেখা এই নিখুঁত মেলবন্ধনের মডেলগুলোই কি আমাদের ভবিষ্যতের ফুড সিস্টেমকে আরও টেকসই, আরও মজবুত করে তোলার একটা পথ হতে পারে? প্রশ্নটা কিন্তু ভাবার মতো।